চিতার জায়গাটা আসলে কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু তারপর আমি ও একটা একটা জবাব দিছে যে আমি যেতে না পারলেও সমস্যা নাই, আমার টিম গেলে গেছে। তো এই জিনিস এক ধরনের ইগোনেস চলে আসছে। কি মনে হয় আসলে প্লেয়ারগুলো কেন এরকম অ্যাটিটিউড কেন করে? জো ব্রেকার্সের জার্নির মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল? সো গাইজ, আমার পাশে যে মানুষটা আছে আশা করি তাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই। পুরো স্পোর্টস কমিউনিটি, ফ্রি ফায়ার পুরো জগৎটা তাকে চিনে। আমাদের তানবীর ভাই, কি অবস্থা ভাই? এই তো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই 2021 সালের এফএফবিসিতে কোয়ালিফাই করা একটুর জন্য আসলে চ্যাম্পিয়ন হওয়া হয়নি, সেখান থেকে এসে 2025 সালে ডিসকোয়ালিফাই হওয়া, জোয়া ব্রেকার্সের জার্নির মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা কোথায় ছিল? ওটা সবচেয়ে দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আপনার সময়ের সাথে হচ্ছে যে যাদের সাথে খেলে এতটুকু পর্যন্ত আসছি, 2025 সালে এসে তাদেরকে হারানো হয়েছে। তো ওই হিসেবে কেউ হারাইছে, কেউ ধরেন খেলা ছেড়ে দিয়েছে। তো সাথের যেই মানুষগুলো ছিল ওগুলা পরবর্তী সময় ছিল না। নতুন মানুষ যারা আসছে তাদের সাথে খুব একটা তেমন একটা কম্বিনেশন আসলে হয়নি। বন্ডি মানে মনের মতন হইতেছে না। হ্যাঁ, মানে একটা বন্ডিংয়ের বিষয় আছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের একটা টিম ভালো করতে হলে একটু সেলফলেস হইতে হয়, যে আমার চিন্তা করতে হবে, মানে সেলফিশনেস থাকা যাবে না। আমার হতে হবে যে টিমের সাথে থাকতে হবে, টিমের জন্য ঋতুর সঙ্গে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সবকিছু হচ্ছে টিমের জন্য করতে হবে। জন্য করতে হবে। তো ওই যে একটা টিমের একজন অপরের সাথে যে সম্পর্ক স্থাপনের যে ব্যাপারটা ছিল যে একজন আরেকজনের সাথে ভালো বন্ডিং করবে, তো ওই বন্ডিংটুকু হয়ে ওঠেনি। তো এই কারণেই আসলে প্রপার ফিডব্যাক যেটা ছিল ওটা আমরা তো তরুণভাবেই আসলে সত্যি কথা বলতে গেলে হতাশ হয়েছি এফএফবিসির পারফরমেন্সে, কারণ আমরা হট ফেভারে দুইটা তিনটা টিমের ভিতরে জব ব্রেকারকে ডেফিনেটলি আমরা সব জায়গায় রাখছি এবং আমরা সেটা আসলে চাই এবং আমরা মানি তারা ওইরকম একটা টিম। তো সেটা যখন আমরা পাইনি আমরা হতাশ হয়েছি। আমি একটা জিনিস জানতে চাই, আমি দেখেছি ফ্রিককে বলতে লাইভে বা বিভিন্ন ভিডিওতে যে আমাদের টিমগুলোর প্লেয়ারগুলো আছে তাদের ভিতরে এক ধরনের ইগোনেস চলে আসছে। কি মনে হয় আসলে প্লেয়ারগুলো কেন এরকম অ্যাটিটিউড কেন করে? প্লেয়ারগুলো এমন অ্যাটিটিউড কেন করে সেটা জানার আগে তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে ভিজিট করতে পারো topupbuzz.com, কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় 100% সিকিউরিটি মেইনটেইন করে এবং সবচেয়ে কম দামে সবচেয়ে দ্রুত। তাই যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি চাইলে ভিজিট করতে পারো topupbuzz.com। ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিংকে চাইলে ক্লিক করতে পারো। আসলে জিনিসটা হচ্ছে যে মানে ওদের অ্যাকচুয়াল যে ওদের হাঙ্গারটা হচ্ছে যে সেলফ হাঙ্গার, যে আমি করবো, মানে নিজের আমি করবো। আর জিনিসটা হচ্ছে আমি করবো। ওরা কখনোই বিবেচনা করে না বা চিন্তা করে না যে আমার টিম ভালো করলেই আমি ভালো করবো, ওই তোমার নাম হবে, এটা স্বাভাবিক। ওটা ওই ধারণাটা ওদের কম। মানে ওরা চিন্তা করে যে আমি ভালো খেললেই হলো, এই কাজ করে। হ্যাঁ, ওদের টেন্ডেন্সিটা থাকে যে আমার ভালো করা লাগবে, ওটা আছে, ওটা অবশ্যই থাকা উচিত। ওরা না থাকলে তো গ্রো করবে না। ভালো তো নিজের করতে হবে, ঠিক আছে, টিমের কথা তো চিন্তা করতে হবে। টিমের কথাও চিন্তা করে, কিন্তু যতটুকু করা উচিত এখনো পর্যন্ত অতটুকু দেখা যায় না, কম দেখা যায়। ওকে, ভেরি 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 গুড পয়েন্ট। আচ্ছা, একটা সিরিয়াস ম্যাটার, বাংলাদেশের স্পোর্টসে বর্তমানে একটা প্রচলিত ট্রেন্ড চালু হয়ে গেছে। আমি যদি তোমার 10 টাকা বেশি দিই তুমি এসে পড়বা, আবার আমার থেকে যদি তোমার কেউ নিতে চায় তার 10 টাকা বেশি দিলে সে চলে যাবে। এই জিনিসটা তুমি কিভাবে দেখ? এটা আসলে একটা জিনিস হচ্ছে, কেউ তো আর ধরেন যেহেতু স্পোর্টস একটা কেরিয়ার হিসেবে দেখে, কেউ তার ফ্রিতে খেলবে না। অবশ্যই একটা ডিমান্ড আছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে তারা লজিকের দিকে যায় কম, তারা হচ্ছে যে পসিবিলিটির দিকে বেশি কম যায়। মানে তারা যদি চিন্তা করেন, আমি যদি একটা লজিক্যাল অ্যাপ্রোচ যদি আপনাকে লজিক্যালি যদি একটা থিঙ্কিং বলি, ধরেন সাপোজ আমি একটা প্লেয়ারকে আমি 15,000 করে স্যালারি দিচ্ছি, ও আমার কাছে আসলো, এখন ওকে আমি 6 মাস ও আমার সাথে খেললো, 6 মাস খেলার পরে হচ্ছে আমি কোনো চ্যাম্পিয়নশিপ টাইটেল বা টপ 3 মেক করতে পারি না, কারণ আমার টিমের অতটুকু পটেন্সিয়াল নাই। আর প্রকান্তর অন্য একটা টিম আপনাকে স্যালারি দিবে না, কিন্তু ওই টিমের ভালো পসিবিলিটি আছে, ভালো পটেন্সিয়াল আছে, সে টপ 3 মেক করা কেপেবল। আপনি ওখানে জানেন, আপনি এখানে আছেন। এখন লজিক্যালি যদি চিন্তা করেন যে আপনি 6 মাসে কত আসবে, কিন্তু আপনি 6 মাসে যতটুকু আসবে অতটুকু কিন্তু একটা অফিসিয়াল থেকে আপনি যদি 2-3 গুণ বেশি চলে আসতেছে। তো ওই জিনিসটা ওরা বিবেচনা করে, মানে পুরো সিনারিটা ওরা ভাবে না ইনিশিয়ালি, যেটা প্রেজেন্ট। হ্যাঁ, ওরা জাস্ট প্রেজেন্টে বিশেষ, ওরা প্রেজেন্টেই থাকে। ওরা ফিউচারে যে একটা স্ট্রাকচার বা ফিউচারে যে একটা ভালো করা বা ওরা যে ফিউচারে বেটার রিটার্ন পাবে
ওটা ওরা চিন্তা করেন মানে এই প্ল্যান না লাগতেছে, হ্যাঁ ওই প্ল্যানিংটার ঘাট মানে শর্টে যেটা ওদের কাছে আসতেছে সোজা কথা ওরা সেটা অ্যাকসেপ্ট করতেছে, লং টাইম প্ল্যানই ওরা অনেক বড় একটা গ্যাপের ভিতরে আছে। ওকে, ভেরি গুড পয়েন্ট। সো আমরা নেক্সট টাইম টুর্নামেন্টে জব ব্রেকার্সের যে ঘাটতিগুলো আছে সেগুলো কমপ্লিট করে আবার নতুন টিম তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি প্রত্যাশা অনুযায়ী খেলা বা রেজাল্ট দেওয়া, সেই আশা আমরা কতটুকু থাকতে পারি বা আমি বলতে চাই দর্শকরা যারা জব ব্রেকার্সের ফ্যান আছে তারা আসলে জব ব্রেকার্সের কাছ থেকে নেক্সট টাইম কি পেতে পারে? না আসলে আমাদের অবশ্যই শুধু জব ব্রেকার্স বলে না, যত টিমে আছে সবাই চাই যে ভালো করতে জানে এমন কি নেই, যারাই আমরা খেলতেছি এরা সবাই চাই টপে যেতে। তো আমাদের জিনিসটা হচ্ছে যে আমরা নতুন করে সাজাইছি, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে যে অনেক কিছু হচ্ছে যে যেহেতু নিউ কামার সবাই প্লেয়াররা, ওদের হচ্ছে যে এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে, তারপরে ইয়ার ঘাটতি আছে। আমরা অলরেডি দেখছি যে আমাদের টিমসগুলো আসলে এনাফ কেপেবল না, যে ইন্টারন্যাশনাল স্টেজে কিন্তু ভালো কেপেবল না। আমরা অলরেডি রেজাল্টও তো পাইছি অনেক, খুবই বাজে রেজাল্ট, খুবই বাজে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করা জরুরি, যেটা সময় লাগবে, খেলতে হবে অনেক বেশি। আর মেইন আমার জিনিসটা হচ্ছে যে আমি জানি যে কম্পিটিশন বিল্ড আপ করতে হলে কম্বিনেশন বেশি তো জরুরি। হচ্ছে টিমসদের মধ্যে যদি কম্বিনেশন না থাকে, কম্পিটিশন কীভাবে করবো? কম্পিটিশনটা ক্রিয়েট হবে, কারণ হচ্ছে যে আমাদের এখানে ফায়ার পাওয়ার অনেক বেশি, আমাদের অনেক ফায়ার পাওয়ার প্লেয়ার অনেক আছে, কিন্তু আপনি যখন প্রপার কম্বিনেশন না, প্রপার কম্বিনেশন কিন্তু টিমে নাই। আর টিমে হচ্ছে ফ্রিকোয়েন্টলি প্লেয়ার চেঞ্জ করার কারণেও আসলে কম্বিনেশনগুলো মানে একা তৈরি হইতে দিতে আবার আবার ভেঙে যাচ্ছে। তো ওই জায়গায় সময়ও দিতে হবে। তারপরে হচ্ছে যে আপনার টিম কম্বিনেশনটা যখন ভালো হবে, তার উপর যখন ফায়ার পাওয়ার বিল্ড হবে, তখন এটা বন্ডিংটা আরো বেশি স্ট্রংলি আরো ফায়ার হয়ে আসবে। হ্যাঁ, তখন ওই যে ফিডব্যাকটা অনেক বেশি ভালো হয়ে আসবে। হ্যাঁ, তো আমি লাস্ট একটা প্রশ্ন খুবই সিরিয়াস, আমাদের সবার প্রিয় চিতার কথা তো আমরা জানি, বাট অ্যাজ এ লিডার জব ব্রেকার্সের চিতা ছিল বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একজন রাশার, ডেফিনেটলি। ওই অভাবটা কেমন ভোগায় তানভীরকে পার্সোনালি, কেমন ভোগায়? না, জিনিসটা হচ্ছে যে চিতার কথা যদি বলি, চিতা হাতে গড়া প্লেয়ার, কারণ হচ্ছে যে ওরকম ধীরে 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 ও এমন ছিল না যে ও শুরু থেকে বেস্ট কখনোই ছিল না। সে 2018 সালে যখন আমি পাই পরিচয়, 17 সালে শেষের দিকে হচ্ছে 18 সালে যখন পাই, তখন হচ্ছে যখন ওর মধ্যে পটেনশিয়াল দেখি, অনেক ভুল ত্রুটি ছিল, খেলতে স্বাভাবিক কিন্তু এক্সপিরিয়েন্স না, অনেক ভুল ত্রুটি ছিল, অনেক মিস্টেক করতো, দাঁচে সময়ের সাথে সাথে একসাথে ধরেন সলভ করে 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 আগানোর পরে হচ্ছে 21 সালে 20-এর পরবর্তী সাল থেকে 20-এর পরবর্তী থেকে 21 পর্যন্ত আমরা পারফর্ম করি। তো এটা কিন্তু 2 দিনে হয়নি, তো আমাদের অনেক সময় দিতে হয়েছে। তো এই যে আমার টোটাল একটা সময় বা আমাদের যে একটা বন্ডিং ছিল, এটা আসলে এখন পাওয়া মুশকিল। হ্যাঁ, এখন আমি যদি একটা প্লেয়ার যদি এখন আমি দেই, ওরকম প্লেয়ার বানানো সম্ভব না, কারণ হচ্ছে ও অতটুকু সময়ও। তাহলে কি যে চিতার জায়গাটা আসলে কেউ কোনো নিতে পারবে না, কিন্তু তারপর আমি তানভীরের কাছ থেকে আমি যদি বলি যে জেবি চিতার জায়গাটা কোথায়, সর্বোচ্চ জায়গাটা কোথায়, মানে ওটা যদি আমার রেসপেক্ট বলি, অ্যাজ এ প্লেয়ার বলি, তার গেম প্লে বলি, দেখেন এই জিনিসটা হচ্ছে যে সব কিছু যদি মিলিয়ে চিন্তা করেন, এটা এখন হচ্ছে যে ওকে মানুষ ইন্সপিরেশন হিসেবে দেখতে পারবে, কারণ হচ্ছে যারা স্পোর্টস খেলে, ও যে ডেডিকেশনটা প্রোভাইড করছে, যে এত ওই নিজে দিয়েছি ভাই, এত জানে আপনি নিজে আমাদের ওখানে আপনি আসছেন, আপনি এত জোর করছেন, কিন্তু উঠে নাই, ও যায় নাই, এইগুলো হ্যাঁ প্রায় মারামারি করা এটা অবস্থা, খেলতে পারতেছে না, ও কিছু করতে পারতেছে না, তারপরে ও উঠতে রাজি না। আমার ওর একটা জিনিস হচ্ছে যে আমি ওকে প্রশ্ন আমি বললাম যে তুই খেলে তো কোনো লাভ নেই, তো ও বলে কি জন্য, তা আমি বললাম যে তুই খেলে কি করবি, ঠিক মতো খেলতে পারবি না, তোর কন্ডিশন ঠিক নেই, তুই দেখবি খারাপ খেলবি, টিমটা কি খাবে মারা, তুই খেলতে পারবি না, তুই তো ভালো খেলতেই পারবি না, তুই কি প্লেয়ার, তুই মেন প্লেয়ার, তুই যদি ভালো না খেলিস তুই তো ভালো খেলবে না। ও বলে সমস্যা নাই, পারবো আমি তুই পারবি না। তো বলে কি, এরপরে বললাম যে ধরো সাপোজ জিতেও গেলাম, এখন আমরা যদি জিতে যাই, তখন তো যে সৌদি আরবের যে ওয়ার্ল্ড কাপ, তো আমরা যদি জিতে যাই, তুই তো সৌদি আরব যেতেই পারবে না, তো হেলথ কন্ডিশনে ভিসা হবে না, তোর যে হেলথ কন্ডিশন তোর ভিসা হবেই না, তুই যাইতেই পারবি না। ও একটা জবাব দিছে যে আমি যেতে না পারলেও সমস্যা নাই, আমার টিম গেলে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনি কোথাও পাবেন না, এইটা টিমের প্রতি ভালোবাসা একদম ডিরেক্টলি, এটাই। ও কিন্তু খেলছে কিন্তু নিজের জন্য খেলে নাই, ও আসি গেল, ও যে এত কষ্ট করছে করছে, এটা একটা কোশ্চেনের আনসার দিয়ে বুঝে যায় যে ও কি জন্য এত কষ্ট করছে, এরকম দলের জন্য। তো ওই জিনিসটা থেকে যদি চিন্তা করি, এটা একটা ইন্সপিরেশন। আর ওই জায়গাটুকু আসলে আমার মনে হয় না যে কেউ নিতে পারবে, জীবনেই পারলে কেউ আসলে। সো গাইজ, আসলে বলার কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই, এবং অনেক অনেক ধন্যবাদ আসলে সময় দেওয়ার জন্য, এবং সবচেয়ে বড় কথা ই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করা দরকার ইনশাল্লাহ আমরা করবো একসাথে। থ্যাংক ইউ সো মাচ গাইজ।